এইচএসসি পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে যদি প্রশ্নপত্রে ভুল থাকে, এই দায়টা আসলে এড়াতে পারেন কিনা প্রশ্নকর্তা, এবং সেই বিবেচনায় যদি শিক্ষার্থীরা আন্দোলনে নামে, সেই আন্দোলনটাকে অযৌক্তিক বলা যায় কিনা? আসলে আসলে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যেটা রয়েছে, প্রথমত প্রশ্ন প্রণয়ন করা হয় এবং সেই প্রশ্নটা আরেকটা গ্রুপ দিয়ে মডারেশন করা হয়। জি। তো সেই ক্ষেত্রে যারা মডারেশন করে, মডারেশন বা প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। আপনি যে কথাগুলো বলেছেন যে সেনসিটিভ বিভিন্ন বিষয়গুলো, এবং সেখানে শিক্ষণফল অনেকগুলো বিষয় বিবেচনা করে কিন্তু প্রশ্নটা প্রণয়ন করা হয়। তো সেই ক্ষেত্রে যারা প্রশ্ন প্রণয়ন করে, মূলত ফাইনালি প্রণয়ন করার পরে সেই প্রশ্ন আবার মডারেশন হয়। ৪ সদস্য বিশিষ্ট একটা বোর্ড থাকে, তাই সেই বোর্ড আবার এই প্রশ্নটা প্রায় ৪ দিন বা ৫ দিন বা ৬ দিন বসে একসঙ্গে তারা মডারেশনটা করে থাকে। অনেক সময় দিয়ে থাকে এটার জন্য, চুলচেরা বিশ্লেষণ করে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে দায়িত্বশীল যদি শিক্ষক নিয়োগ করা হয়, সেই ভুলগুলো হয় না। তো সেই ক্ষেত্রে ধরেন আস্থা বা বিশ্বাস রেখেই শিক্ষকদের উপরে বা তাদের দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ করা হয়েছিল, আমি মনে করি যে বোর্ডের থেকে নিয়োগ করা হয়ে থাকুক। তো সেই ক্ষেত্রে এই ভুলটা হয়েছে বা এটা ঠিক হয়নি। আর ভুলটার ক্ষেত্রে যেহেতু ভুলটা হয়েছে, শিক্ষার্থীরা যদিও ভুলের কারণে আসলে পরীক্ষা হলে যখন একজন শিক্ষার্থী ভুল প্রশ্ন পায়, শুধু ওই ২ টা প্রশ্ন না, অন্যান্য প্রশ্নও কিন্তু তার এটা একটা প্রভাব পড়ে, যে তার মনটা বা তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো অন্য প্রশ্নে একটা প্রভাব পড়ে থাকে। এই ধরনের বিষয়গুলো এভয়েড করার জন্য আমি শিক্ষা বোর্ডগুলোকে বলবো যে আপনারা অবশ্যই মেধা বা দক্ষতার ভিত্তিতে, বা যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের কাছ থেকে আপনারা চেতে পারেন যে আপনার প্রতিষ্ঠানে সেই ধরনের শিক্ষকগুলোকে আপনারা আমাদেরকে দিবেন, যারা মানে হ্যাঁ, মানে একেবারে আপনি সুন্দরভাবে আপনি কাজটা প্রত্যাশা করবেন। করতে পারেন, বলতে পারেন, কিন্তু দিন শেষে আসলে বাস্তবায়ন কতটা হয় সেটা নিয়ে প্রশ্নটা ওঠে। অধ্যাপক আমানুল্লাহ, একটু বলবেন মানে কোন জায়গাটাতে আসলে গলত? আমাদের যে ৫টা উদ্যোগ নেওয়া হচ্ছে, ৫ নম্বরটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভুল প্রশ্নের প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে, সাময়িকভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুঁজে বের করবেন কি করে? দায়ী ব্যক্তিদের সিরিয়াল তো অনেক লম্বা, এবং প্রত্যেকেরই তো সুযোগ ছিল ভুলটা চোখে পড়ার। না, এটা প্রাইমারিলি যারা মডারেশনে যারা ছিলেন, আমরা তো প্রশ্ন করি একটা গ্রুপকে দিয়ে, মডারেশনে থাকে আরেকটা গ্রুপ, এবং মডারেশনে যারা থাকেন তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। কিন্তু মডারেশনে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় মনে করেন যে তাদের দায়িত্বের পরিমাণটা কম, এবং যারা প্রশ্ন করেছেন তারা তো ভালো করেই করেছেন এরকম একটা ধারণা তাদের। অনেক সময় দেখে না দেখে সাইন করে দেন, এবং সেম প্রবলেম কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ফেস করেছিলাম। আমরা কতগুলো ড্রাস্টিক অ্যাকশনে আপনারা গিয়েছি যে আপনারা এই কাজটা করবেন, আমরা 10 বছরের জন্য আপনাদেরকে সাসপেন্ড করে দেব, এবং বেশ কতগুলো শক্ত ভূমিকা নেওয়াতে আমাদের এখানে এই মডারেশনের ভুলগুলো একটু কমে আসছে। এখন এত বড় একটা পরীক্ষা, সেখানে এই পরীক্ষার প্রশ্ন এই 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 সরকারের সময় করা না, সেটা আগের সরকারের সময় একটা প্রশ্ন করতে অনেক সময় লাগে, বিজি প্রেসে অনেক সময় নিয়ে প্রিন্ট করতে হয়, তাদের শিডিউল পেতে অনেক দেরি হয়। আগের সঙ্গে মানে ইন্টার্ম গভর্নমেন্টের সময় করায়। তারপর আমি দায়িত্ব অ্যাভয়েড করতে চাচ্ছি না। প্রশ্ন খুলে প্রশ্ন পড়া সেটাও একটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। টোটাল প্রশ্ন ম্যানেজমেন্ট করা, প্রশ্ন ছাপানো, প্রশ্ন তৈরি করা, মডারেশন করা, প্রত্যেকটা স্টেজে একটা ক্রিটিক্যাল ইস্যুস কিন্তু জড়িত আছে। যেমন আমি ইচ্ছা করলেই, বিং দ্য ভাইস চ্যান্সেলর, ইচ্ছা করলে আমি একটা প্রশ্ন খুলে দেখতে পারি না, এটা কমিটি লাগবে, কমিটির মাধ্যমে আমাকে সেখানে যেতে হবে। কিন্তু দায়িত্বটা হয়তো আমার গাড়ি এসে পৌঁছবে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে প্রথমেই যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে শিক্ষাক্ষেত্রে একটা মারাত্মক বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল গত কয়েক যুগে, 2 যুগে। সেই জায়গাটা থেকে আমাদের দায়িত্বের যে বিষয়টা, শিক্ষকদের যে মরাল গ্রাউন্ডটা, তাদের যে অ্যাকাউন্টেবিলিটিটা, তাদের যে গুড গভর্নেন্সের প্রশ্ন অথবা নীতিবোধ, অথবা এই জায়গাগুলো থেকে কিন্তু মারাত্মক বিচ্যুতি ঘটেছে সব লেভেলে, একদম প্রাইমারি স্কুল থেকে ধরে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই জায়গাটা থেকে বের করে আনতে কিন্তু আমাদেরকে এই সময়টা যাচ্ছে, এবং এই কষ্টটা আমাদেরকে হচ্ছে। এবং আজকে যে ছেলে মেয়েদের, আজকে যে রাস্তাতে যে যারাই নামুক, যতজনই নামুক, তারা যে বলছে, এই জায়গাটা কিন্তু আমাদের এই আমাদের ব্যর্থতা, এবং আমরা যারা দায়িত্বে ছিলাম সেই জায়গাগুলোতে এটা ব্যর্থতা। কিন্তু এর তো এই না যে আমি যে কোনো ইস্যু নিয়ে, ভুল তো হতেই পারে। আমি তো বললাম সারা পৃথিবীতে পরীক্ষা হয়, এক্সেলের, ও লেভেল, এ লেভেলের, আইবি পরীক্ষা হচ্ছে,
ক্যামব্রিজে পরীক্ষা হচ্ছে, প্রচুর ভুল পাওয়া যায়, সেটা তারা কারেকশনও করে, তারা মার্কস দিয়ে দেয়। আমাদের এখানে ভুল ধরা পড়ার সাথে সাথেই ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে যদি এটা কারেকশন মেজার্সের দিকে চলে যায় শিক্ষা বোর্ডগুলো, মন্ত্রণালয়, সরকার, তাহলে আমি সেটাকে ওয়েলকাম জানাবো। সেটাকে আমি ওয়েলকাম না জানিয়ে আমি যদি চট করে, এবং আজকে যে শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যে কথাগুলো আসছে সেই কথাগুলোতে কিন্তু সরকারের আন্তরিকতা প্রকাশ পাচ্ছে। আপনি একজন মন্ত্রীকে সরিয়ে আরেকজন মন্ত্রীকে আনলেন, সিস্টেম তো পরিবর্তন হবে না। একদম। সিস্টেম কি পরিবর্তন হবে? আর সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। সিস্টেমটা পরিবর্তন করতে গিয়ে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করছি, আমরা সেই কথাটাই বলছি। এবং আপনার এখানে আপনি আজকে এটা করলেন, অ্যালাউ করলেন, কালকে আরেকটা জিনিস না, এটা কাহাতো কত বছর কত যুগ ধরে চলবে এই কাজগুলো। ভুল কি হয় না? ভুল তো হচ্ছে। ভুল কি সারা পৃথিবীতে হয় না? সারা পৃথিবীতে ভুল হয়। প্লেন চালাতে গেছে, সো সেন্সিটিভ ইস্যু, প্লেন চালানো, সেখানে কি ভুল হয় না? প্লেন অ্যাক্সিডেন্ট হয় না? মানে কিছু কিছু ভুল আছে যেগুলো সলিউশন নিয়েও তো প্রশ্ন আমরা ওঠে। সেইটাই বলছি যে আমাদের ভুলের মাত্রাটা আপনার ধরেন, ভুলটা না হলে ভালো হয়, বিশেষত শিক্ষাক্ষেত্রে। তো শিক্ষাক্ষেত্রে আমি তো কথাটা বললাম যে শিক্ষাক্ষেত্রে যে টোটাল একটা অরাজক অবস্থা তৈরি হয়েছিল আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, শিক্ষকরা আমাদের এখানে যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিল কি যে খাতা স্ক্রুটিনি করা যাবে, আপনি মার্কস কাউন্টিংয়ে ভুল হলো কি না সেটা আপনি পয়সা জমা দিয়ে আপনি সেটা চেক করতে পারেন, কিন্তু রিচেকের ব্যবস্থা ছিল না যে আপনার খাতাটা আবার রিচেক করতে পারবেন। তো আমরা আসার পরে সেটা রিচেক করার ব্যবস্থা করলাম। আচ্ছা। তো রিচেক করার পরে দেখা গেলো যে 60,000 60,000-এর মতো ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন জমা দিল রিচেকের জন্য। আমি একটা ইয়ারের কথা বলছি। এরপরে দেখা গেলো সেখানে প্রায় 17-18,000 ছেলে মেয়ে আবার পাশ করে গেল। তাহলে প্রশ্নটা আসে এই জায়গাটাতে যে আমাদের যে শিক্ষক, যাকে আমরা পয়সা দিচ্ছি, যাকে আমরা সম্মান দিচ্ছি, যাকে আপনারা সরকার কয়েক বিলিয়ন ডলার বছরে এমপিও দিচ্ছে, কলেজগুলো কষ্ট করে তাদের বেতন দিচ্ছে। হ্যাঁ, বুঝলাম শিক্ষকদের বেতন পরিমাণ খুব কম, সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সে দিচ্ছি, সেখানে আপনি কোন জাস্টিসটা করলেন? তা কেন আমার এই 16-17 হাজার ছেলে মেয়ে আবার পাশ করে যায় রিচেকিংয়ের ফলে? এখন আমরা এগুলোকে অ্যাকাউন্টেবিলিটির দিকে নিয়ে আসছি। তো মাত্র 4-5 মাস সময় পাওয়া গেছে হাতে। আমাকে তো আপনি সময় দিতে হবে তো, ঠিক আছে। আমি কিন্তু এর অর্থ এই না যে আপনি এখানে গিয়ে আপনি সংসদ ভবনের সামনে আপনি গাড়ি পোড়াবেন না, বা গাড়ি ভাঙচুর করবেন। এটা তো সত্যিকার বা অর্থে এর অর্থ এই না যে আপনি মেইন রোড রাস্তা বন্ধ করে দিয়ে মেইন রোডের রাস্তা বন্ধ করে দিয়ে আপনি এখানে এই যে পুরা সারা ঢাকা শহরে আপনি সেই ওই যে সাইকোলজিটা, ওই সেন্সটা, উইথ ডিউ রেসপেক্ট, আমরা উই আর উইথ দ্য স্টুডেন্টস, তাদের ডিমান্ড, তাদের জন্যই তো আমরা সবাই বসে আছি। কিন্তু আপনি রাস্তা ভাঙচুর করবেন, রাস্তাঘাট বন্ধ করে দিবেন, গাড়ি, আর কি কোনো পথ খোলা নাই আলোচনা করার? মানে এটা একটা বড় প্রশ্ন। যখন আমরা এই ইস্যুতেই এত হার্ডলাইনে চলে যাব আন্দোলনের, তখন বড় ইস্যু হলো আমরা আসলে কি অবশিষ্ট রাখছি। আপনাকে একটু বলবেন জনাব জহিরুল আলম, যদি এরকম কোনো প্রশ্নপত্রে ভুল আসে এর সলিউশন কি হতে পারে? একটা তো বললো যে ওটা অ্যান্সার করুক বা না করুক ফুল মার্ক দেওয়া হবে, কিন্তু এটা তো মূল্যায়নের একটা মানে হলো না, তো হয়তো সেই অ্যান্সারটা জানতো না। আরো অনেক পদ্ধতি আছে, আরো অনেক পথ আছে আপনার সরকারের কাছে, বোর্ডের কাছে, শিক্ষা মন্ত্রণালয় ইচ্ছা করলে অনেক কিছু। তাদের যদি দেখা যাচ্ছে যে শুধু এই ফিজিক্সের দেখা যাচ্ছে যে লার্জ স্কেল সব সাবজেক্টে পাশ করে যাচ্ছে, কিন্তু ফিজিক্সে দেখা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে ফেল করে যাচ্ছে, সেখানে একটা অ্যাভারেজ করার স্কোপ রয়েই যায়। আমরা তো অনেক সময় করি সেই কাজটা, আমরা করি, দেখা যাচ্ছে যে অনেক সব সাবজেক্টে পাশ করে গেছে, 70-80 পেয়ে গেছে, কিন্তু একটা সাবজেক্টে গিয়ে সে 10 পাচ্ছে, 20 পাচ্ছে। আমরা অনেক সময় তো অ্যাভারেজ করে দেই। একটা বাচ্চাকে তো আটকানোর জন্য সরকার বসে নাই, বা মন্ত্রণালয়ে বসে নাই, বা বিশ্ববিদ্যালয়ে বসে নাই। আমাদের কাজ তো হলো পাশ করে দেওয়া। এইবার তো আপনি চিন্তা করে দেখেন, আমি একটু টাইম নিচ্ছি আপনার কাছ থেকে, পরীক্ষাই তো দেয় নাই আপনার 5.5 লাখের উপরে জেনারেল স্ট্রিমে। এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, পরীক্ষা দিলে পাশ করবো না, কলেজে 100 জন পরীক্ষা দিবেন, 80 জন যদি ফেল করে তাহলে তার এমপিও সমস্যা হয়ে যাবে। এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, বন্ধু বান্ধবদেরকে চেহারা দেখাবো কিভাবে, প্রিপারেশন ছিল।
আমি আমি বলছি না তাদের যথেষ্ট যৌক্তিক কারণ থাকতে পারে, তারা ব্যস্ত ছিল 24-25-এ আন্দোলনে ব্যস্ত ছিল, বিভিন্ন জায়গাতে ব্যস্ত ছিল, তাদেরকে ফিরিয়ে আনা ক্লাসরুমে একটা বিশাল স্ট্রাগলের ভিতরে দিয়ে গিয়েছে গত 2-3 বছর, আমি সেটা বলছি না। কিন্তু দেখেন প্রতি 2 জন টেকনিক্যাল এডুকেশনের প্রতি 2 জন যারা এনরোল করেছিল তাদের একজন পরীক্ষা দেয় নাই। 55% টেকনিক্যাল এডুকেশনে পরীক্ষা দেয় নাই, 34-35% মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দেয় যেটা নাই। বলছে সেটা হচ্ছে পুরোটাই সিস্টেমের গলদ। পুরাটাই একটা এখানে এমনি একটা ফেয়ার ফ্যাক্টর হ্যাঁ, কাজ আমি করে। শুধুমাত্র আজকের এই আন্দোলন এবং তার সমাধান ইস্যুতেই থাকতে যাচ্ছে, তাহলে আমি অংশটা আলাপ করতে সুবিধা হবে। সেই জায়গা থেকে জুনুল আপনার একটা মতামত আমি জানতে চাই, বাইরের ওয়ার্ল্ড যদি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নে ভুল করতো তারা কিভাবে সেটাকে সমাধানের দিকে আনতো? প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে দুদিক থেকে কথাটা বলা উচিত, কারণ যেই সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, আপনি এটাকে জাস্টিফাই করার আমি কোনো কারণ দেখি না। মিস্টার মহোদয় বলেছেন হিউম্যান এরর হয়, কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে একেবারে প্লেগড, মানে একেবারে ক্রনিক। এই ধরনের ইরেসপন্সিবিলিটি, এই ধরনের ইনএফিসিয়েন্সি, এই ধরনের আপনার কি বলবো যে টোটালি একটা প্রিমিটিভ একটা মেন্টালিটি, এইটা শুধুমাত্র আমাদের দেশেই সম্ভব। আপনি দেখেন যে এই ছাত্ররা ধরেন এখন রাস্তায় আন্দোলন করছে, ছাত্ররা তো ইন্টারভিউর সময় অটো পাসের জন্য তারা মাঠে নেমেছে, তাই না? মানে এগুলো হ্যাঁ একটা তো দেওয়া হয়েছে, মানে এগুলো কি করে সম্ভব? এখন এটা ছাত্রদেরকে, শিক্ষার্থীদের আমরা ব্যাশিং করছি বা তাদের এটাকে আমরা একটু সমালোচনার চোখে দেখছি, কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে এগুলো ভুল হয় কি করে। এই যে মডারেশনের একটা প্রক্রিয়ার কথা বলেছে, তার মানে কি কোনো সিস্টেমিক ইমপ্রুভমেন্ট হয় নাই? আপনার এগুলো দেখার মতো কোনো লোক নাই। এত সিস্টেম, এত লোককে আপনারা পয়সা পাতি দিয়ে, সরকারি খরচ করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। আপনার দেখা যায় যে অনেকে আছে যে এখন এআই দিয়ে তার প্রশ্নপত্র তৈরি করছে এবং এটাকে রিভিজিট করার মতো সময় তাদের নাই। তারপরে খাতা যে মূল্যায়ন করা হচ্ছে, মূল্যায়নও প্রপারলি হচ্ছে না। গদ বাধা দেখা যায়, যার মূল্যায়ন করার কথা উনি ঠিক মতো মূল্যায়ন করছেন না, উনি অন্য কাউকে ফ্যামিলির কারোর কাছে দিয়ে করাই নিচ্ছেন। এই যে একটা ক্ষত হয়ে আছে, এখান থেকে রেস্কিউ করার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন, আমাদের ওভারঅল যে ব্যবস্থা, সেখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার স্মার্টনেস অথবা তার ভূমিকা আরও একটু মানে কি বলবো যে আরো একটু উন্নততর হওয়া দরকার ছিল। আপনি হয়তো বলবেন যে উনি একটা ভুল করেছেন, ওভার দি এই যে কয়েক মাসের মধ্যে কিন্তু অনারেবল এডুকেশন মিনিস্টার কিন্তু নানা কারণে কিন্তু এক ধরনের একটু লাফিং স্টক হয়ে গেছেন। ওয়াই? এটা কি ছাত্রদের রুচির দুর্ভিক্ষ? একই সঙ্গে তো আমাদের যারা মুরব্বী আছেন, যারা সিনিয়র আছেন, তাদেরও কিন্তু আরো রেসপন্সিবল বিহেভ করতে হবে। তো সেই জায়গা কিন্তু আমরা উই শুড হোল্ড আওয়ারসেলফ রেসপন্সিবল অলসো। তো আমার মনে হয় যে এইটা কিন্তু দুই দিকেই প্রবলেম আছে। আমরা সিস্টেমিক ইমপ্রুভমেন্টের জন্য কি আসলে আমাদের নিজেদেরকে অ্যাকাউন্টেবল করছি? মানে ব্যাপারটা এরকম, ছোটবেলায় আমার ক্লাস টিচার আমার কান মলে দিত এবং দু একটা গাধার বাচ্চাও বলে এরকম বিভিন্ন রকমের খোঁচা হতো, আমরা কিছু মাইন্ড করতাম না। কিন্তু এখন ফার্মের মুরগি বলাতে মাইন্ড করছে। তার মানে আমাদের বোঝা উচিত যে এখনকার ছেলে মেয়ে যারা আছে তারা এই জাতীয় ব্যাপারগুলোতে খুবই সংবেদনশীল। না না না, বিষয়টা না এইভাবে দেখবেন না। এটা অনেকে হ্যাঁ বলে আপনার বাবা মা, আমাদের বাবা মা, এই ধরনের আপনার ড্রয়িং রুম ডিসকাশন অথবা এই ধরনের মানে কি বলবো কথাবার্তা হয়, কিন্তু কখন আপনি এই ধরনের কমেন্ট করছেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমি এই জন্য বললাম যে আপনার স্থান, কাল, পাত্র, এই জিনিসগুলো তো বিবেচনা রাখতে হবে। আপনি দেখেন যে একটা ইমেন্স সাফারিংস ছিল ওই ধরনের, এটা বোঝার জন্য একটা হিউজ এত বিশাল কমন সেন্সের দরকার হয় না কিন্তু আসলে। এখন আমরা এটাকে ট্রিগার করতে চাই না, এই কারণে আমরা একটু রেসপন্সিবল আলোচনায় বিশ্বাস করছি যে এগুলোকে আমরা ট্রিগার করলে দেখা যাবে যে একটা পরিস্থিতিটা ভালো না। শিক্ষার্থীরা রাস্তায় নেমে তারা পরীক্ষা দিবে, তারা রাস্তায় কেন নামছে? উই ওয়ান্ট এ সলিউশন। কিন্তু একই সঙ্গে আপনি যখন এটা তো ভুলে গেলে চলবে না, ওই দিনের ডিজাস্টারের কথা আপনি চিন্তা করেন এবং যে মানে কি বলবো যে ইমেজারেবল সাফারিং, এইরকম ইমেজারেবল সাফারিং এর মধ্যে বাচ্চাদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া, এরকম একটা সিদ্ধান্ত না নেওয়ার, তো এটাও তো একটা ডেক্সটারিটির অভাব, একটা নৈপুণ্যের অভাব আছে। তো এটা কনসিড করতে একটু সময় লেগেছে, কনসিড তো ওই দিনই করা যেতে পারতো, তাই না ব্যাপারটা? এখন আমরা যদি এইভাবে আলোচনা করি তাহলে শিক্ষার্থীরা যদি এখান থেকে ইম্পেটাস পায় যে হ্যাঁ ও আচ্ছা আমাদের তো পক্ষে বেশ জনসমর্থন হচ্ছে, নো, দ্যাটস নট দি ডিজায়ার। আমাদের ডিজায়ার হচ্ছে যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরীক্ষায় এরকম আনওয়ারেন্টেড ভুলকে ওয়েলকাম করা যাবে না, এটা হিউম্যান এরর বলে। এই মডারেশন তাহলে আপনাদেরকে রাখা হয়েছে কেন? এখন ধরার পরে গিয়ে আপনি বলছেন যে হ্যাঁ পরীক্ষা পূর্ণ নম্বর দেওয়া হবে, দ্যাটস নট দ্য সিস্টেম, তাই না? এবং এটা যে নতুন হচ্ছে তা তো নয়, এটা হয়েই আসছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। এরকম ফল্ট লাইন, এরকম অব্যবস্থাপনা, এরকম লুপ হোলস, এরকম আপনার কি বলা যায় দায়হীনতা,
এগুলো হ্যাঁ বলবো আমরা যে এটা বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে চলে আসছে, বাট দেয়ার হ্যাজ টু বি আ বিগিনিং, যেইটা শুরু হইতে হবে সিরিয়াসলি। আমি মনে করি ওই জায়গায় আমাদের এখানে মুরব্বীদেরকেও সিনিয়রদেরকেও আমার মনে হয় দায়িত্বশীলদেরকেও ভূমিকা নিতে হবে। আমাদের এখানে আমি বছর 7 আগে একটা স্টাডি করেছিলাম ডিজিটাল লিটারেসি নিয়ে, আচ্ছা এবং সেখানে 20টা বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলের ছেলে মেয়েদের ছিল। সেখানে আমরা ডিজিটাল লিটারেসি পেয়েছিলাম অ্যারাউন্ড 19%। তার মানে 80% প্লাস পিপল অফ দোজ হু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া অথবা আপনার যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, ইরেসপেক্টিভ অফ ক্লাস, ক্রিড অ্যান্ড এনিথিং, মানে বয়স্ক হতে পারে, বাচ্চা হতে পারে। আমাদের অনেক কি ছিল, ওই যে রেসপন্ডেন্ট গ্রুপ অনেক সিনিয়রও ছিল, টিচারও ছিল। সেখানে অ্যারাউন্ড 80% প্লাস রেসপন্ডেন্সের ডিজিটাল লিটারেসিটা ছিল না, পাওয়া যায় নাই। অ্যারাউন্ড 19% পাওয়া গেছে। তার মানে পারবো কি কথা বলতে পারবো, কতটুকু রেসপন্স করতে পারবো, কিভাবে বলা উচিত, এবং আমি যদি বুলিংয়ের শিকার হই তাহলে আমি কার কাছে যাব, কিভাবে যাব, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ডিজিটাল একটা ফ্রেমওয়ার্ক, স্টাডি ফ্রেমওয়ার্কটা ডেভেলপ বাই জার্মান এই যে একটা ইউনিভার্সিটি, এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখেছিলাম। এইরকম একটা দেশে আপনি যখন প্রাইভেট কমিউনিকেশন করবেন, প্রাথমিক বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, সেখানেও কিন্তু আপনাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে। ডুজ এন্ড ডোন্টস আছে, ডোজ এন্ড ডোন্টস অনেক আছে। শিক্ষামন্ত্রী কি এটা কোনো মিটিংয়ে বলেছেন, কোনো টক শোতে বলেছেন, কোনো রাউন্ড টেবিল কনফারেন্সে বলেছেন, কোনো বক্তৃতাতে বলেছেন, কাউকে টার্গেট করে এটা বলেছেন? উনি একটা প্রাইভেট কনভারসেশনে সেটা কথাটা বলেছেন, এবং সেটাই চলে আসলো আপনার সারফেসে। এই যে ডিজিটাল লিটারেসি কথাটা বললাম যে প্রবলেমটা সব জায়গাতে, তো এটা কিন্তু একদম এ টু জেড পলিসি মেকিং থেকে ধরে পলিটিক্যাল লিডার্স থেকে ধরে সবার ক্ষেত্রে সব জায়গাতে প্রযোজ্য। একদম। আমি ডিজিটাল লিটারেসি নিয়ে আর আলাপে যাবো না, কারণ অনেক বড় একটা জায়গা এটা নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওই যে বারবার আসছে কথাটা যে উনি ফার্মের মুখী বলছেন, হ্যাঁ ফার্মের মুখী, এটাকে কোন টক শোতে বলছেন? কাউকে কি করে ওই যে কারো হাতে স্মার্টফোন ছিল, জিনিসটা ছড়িয়ে দিয়েছে। এবং উনি যে মানে একটা নির্বাচনী ক্যাম্পেইনে যেমন বললো পড়াশোনা করতে হবে, পড়তে হবে, ওইটা নিয়েও তো আমরা দেখলাম যে বিভিন্ন টিকটক করা শুরু করলো। আপনি যদি প্রাইভেট স্পেয়ারকে পাবলিক স্পেয়ারে আনেন, এখানে কমিউনিকেশন সায়েন্টিস্ট যারা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে তো কমিউনিকেশন কি আছেন, এক্সপার্ট আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যারা এটা নিয়ে কাজ করেছে কমিউনিকেশন নিয়ে, সেটা যদি সামনে আনেন, প্রাইভেট স্পেয়ারকে পাবলিক স্পেয়ারে যদি সামনে আনেন, তো সমাজ টিকবে? টিকবে না। না সেটা নয়, কিন্তু আইডিওলজিতে একটা ড্যামেজ কন্ট্রোলের একটা মেকানিজম থাকে। ড্যামেজ কন্ট্রোল মেকানিজম আপনার ইমিডিয়েট অ্যাকশন দরকার, ইমিডিয়েট এটা রেমেডি দরকার। ওই ইমিডিয়েট রেমেডিটা যখনই হয় না, তখনই দেখবেন যে আপনি এরকম অনেক ঘটনা দেখেছে, কিন্তু টাইমলি অ্যাকশনস না হওয়ার কারণে এটা ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওই ব্যাপারটা আমাদের রেকগনাইজ করতে হবে। এবং আমি একটু অধ্যক্ষ আরিফুর রহমান, আপনার একটা মতামত জানতে চাই। অনেকেই শঙ্কাটা বোধ করছেন, আজকে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, হয়তো শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, হয়তো শিক্ষার্থীরা পরীক্ষাটা দিবে, কিন্তু এরপর যখন ফলাফল আসবে এবং ফলাফল যখন ভালো না হবে, তখন আবারও তারা রাস্তায় নামতে পারে, এই অর্থে যে আমাদের এই পরীক্ষাটা খারাপ হয়েছে কারণ আমরা তখন ঠিক মতো পরীক্ষা দিতে পারিনি। মানে তখন আলাদা ধরনের কোনো ঝামেলা হতে পারে কিনা, তার জন্য একজন শিক্ষক হিসেবে পরামর্শ। জি, আমি প্রথমে একটু বিষয়টা আলোচনা হয়েছে সেটা একটু বলতে চাই। আসলে আমাদের যে নৈতিক অবক্ষয়টা হয়েছে শিক্ষক সমাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে, আমাদের উপাচার্য মহোদয় বলেছেন, সাংবাদিক ভাই বলেছেন, তো এটা কিন্তু আসলে ফিরে আসতে গেলে একটু সময় লাগবে। আমি ঢাকা বোর্ডে বেশ কিছু ক্ষেত্রে কিছু কাজে আমি করেছি, এবং আমি দেখেছি যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং যখন আমরা ধরেন প্রশ্ন প্রণয়ন বা মডারেশন করার ক্ষেত্রে কখনো মোবাইল বা কোনো যোগাযোগের কোনো ওয়ে থাকে না, সবকিছু আলাদা জায়গায় জমা রেখে দিয়ে যেতে হয়, এবং মোটামুটি একটা চেক আপ করে তাকে ঢোকানো হয়। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে দেখা যাচ্ছে নতুন একটা সেট তৈরি করতে গেলে একটু সময় লাগবে, বা আস্থা জায়গাটা তৈরি করতে সময় লাগবে। সরকার তো আসলে বেশি দিন হয়নি। তো আমি বিশ্বাস করি যে এই জায়গাগুলোতে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য যে হয়তো এই শিক্ষার্থীদের উপরে এই জিনিসটা হয়েছে। সরকার আবার যে দৃষ্টান্তমূলক পদক্ষেপটা নিয়েছে, ভবিষ্যতে সবাই সতর্ক থাকবে এই বিষয়গুলোতে। তো বোর্ড কাজ করে যাচ্ছে, মানে বসে নাই, তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, খেটে যাচ্ছে ভালো কিছু জাতিকে দেওয়ার জন্য। যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে, জন্য আমি আপনাদের মাধ্যমে একটু মানে শেয়ার করার সুযোগ পেলাম। আর আপনি যেটা বলেছেন যে যদি তাদের পরীক্ষা ফলাফল ভালো না হয় বা রেজাল্টের পরে এটা নিয়ে কথা উঠবে কিনা। জি,
তো আমি প্রথমে শিক্ষার্থীদেরকে বলবো যে যতটুকু হয়েছে তারা সামনের দিনগুলোতে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে বাকি সাবজেক্টগুলো ভালো করলে তারা অনেক দূর এগিয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে কোনো একটা সাবজেক্টে যদি সে একটু পিছিয়ে পড়ে বা খারাপ করে, এটা কিন্তু ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। শুধু এই একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই একটা ব্যবস্থা তাদের থাকবে। না, এই তো সেই ইমপ্রুভমেন্ট ক্ষেত্রে দেখে সে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, বুয়েট পারবে না কেন? অনেকেই করেছে। তার মানে আগের রেজাল্টটা বাতিল হয়ে নতুন রেজাল্ট এড হয়ে হয়তো তার 1 বছর পিছিয়ে যেতে হয়েছে। কিন্তু জি। সে আমরা দেখেছি অনেক সময় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েট না পেয়ে কিন্তু পরের বছর পরীক্ষা দিয়েছে। জি। তো একজন শিক্ষার্থী যদি ভালো সব করে বিশ্ববিদ্যালয় তো পড়াশোনা অ্যালাউ করে, করে না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল, জি। কিন্তু অনেক জায়গায় এটা চালু আছে এখনো। চালু তো আছে। অনেকে করে। আমি মনে করি যে ধরেন এই আমাদের যে যারা এখন মাঠে রয়েছে বা রাস্তায় রয়েছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক কম। আমি বুঝতে তাদেরকে পারছি। বলবো যে তারা যদি পড়ার টেবিলে ফিরে যায়, সেই ক্ষেত্রে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো খুব চমৎকার ভাবে সুন্দরভাবে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষা অ্যাটেন্ড করে, এবং যেটা হয়েছে সেটার জন্য তাদের সুযোগ রয়েছে, অপশন রয়েছে, পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে, ভালো করে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবং জি। এটার মাধ্যমে তারা তাদের যে আন্দোলনে আর যাওয়ার দরকার হবে না। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি যে ধরেন কোন একটা ভালো জিনিস পেতে গেলে জি। ফার্স্টে কিন্তু কিছুটা সামনে কিছু বাধা বা বিপত্তি আসবে। কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় যে পদক্ষেপগুলো নিয়েছে, আসলে আমরা যখন ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, যে আমি যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, আমি আমার শিক্ষার্থী কিন্তু ক্লাসরুমে আনতে পারছি না। আচ্ছা। এবং আমার ক্লাসরুমে যেখানে শিক্ষার্থী 20% 30% আসছে, আমি যখন প্যারেন্টসকে ডেকে বলি, প্যারেন্টস বলে যে আমি শিক্ষার্থী ঘুমের থেকে উঠাতে পারি না। এখন আমরা একজন শিক্ষার্থীকে তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক সমাজ এককভাবে কাজ করলে হয় না, বিশেষ করে স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। এরপরে ইউনিভার্সিটি চলে গেলে তো শিক্ষার্থীরা দায়িত্বশীল হয়ে ওঠেন, নিজের তাগিদে সবকিছু করে থাকে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসরা এসে নিজেরাই অসহায়ত্ব স্বীকার করেছে যে আমি আমার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে সকালে আমি ক্লাস আনতে পারছি না। এবং আমি কিন্তু অনেক প্রক্রিয়া অবলম্বন করেছি এবং সর্বশেষে আমি আমার শিক্ষকদের মতামত দিচ্ছি কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি, যে শিক্ষার্থীকে ক্লাসরুমে আনা। তাহলে এই যে প্রশ্ন বা পরীক্ষার সিস্টেম অথবা নিজে পড়ে ভালো করে পড়াশোনা পরীক্ষা দিতে হবে, এই ধরনের পদক্ষেপ কিন্তু পর্যায়ক্রমে নিতেই হবে। যদি না নেই তাহলে কিন্তু শিক্ষার্থীদের পড়া টেবিলে আমরা আনতে পারবো না। এই যে ধরেন এখন যে সিস্টেমটা হচ্ছে, আমি জানি না শিক্ষার্থীরা যেমন গার্ড নিয়ে কথা বলেছে, প্রশ্ন প্রণয়ন নিয়ে কথা বলেছে, জি। প্রশ্নটা কি কারিকুলামের বাইরে হয়েছে বা যে সিলেবাস রয়েছে সেটা বাইরে হয়েছে কিনা আমার জানা নেই। ভুল তো হলে একটা ভিন্ন জিনিস, সেটা সরকার সেটা করে দিবে, ফিল আপ করে দিবে যে সিলেবাসের মধ্যে immediate কারিকুলামের মধ্যে ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটার এ থেকে জেড পর্যন্ত সবকিছু ঠিক থাকলো, মাঝখানে 2-3টে অ্যালফাবেটের গন্ডগোল, মানে দুটো প্রশ্নে ঝামেলা। এর ভিতরে একটা তো প্রমাণ করতে হবে পদার্থের, সেই প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটার মধ্যেই গলদ আর কি। তার কি প্রমাণ করবে তারা? না, বা ইংরেজি পরীক্ষায় সেকেন্ড প্রশ্ন যেটা আসছে, হ্যাঁ। ছেলেমেয়েরা বলছে যে আমরা গত 5 বছরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন দেখি নাই, আচ্ছা। যেগুলো সলভ করেছে। হ্যাঁ। সেটা তো কোথাও গ্যারান্টি নাই যে মানে সেটা Common পড়তেই হবে। কমন পড়তেই হবে, আমার সিলেবাসের ভিতরে আছে কিনা। যার জন্য আপনি দেখবেন যে কোনো কোনো ছেলে মেয়ে বলছে যে না খুব ভালো প্রশ্ন হয়েছে, ভালো পাবো কোথাও কোথাও, আবার কোথাও কোথাও বলছে যে না আমাদের তো খুব খারাপ প্রশ্ন পরীক্ষা হচ্ছে। তো এইটা টোটাল জায়গাটাই একটা রিভিউ আপনার এই যে করতে হচ্ছে, এবং পরিমাণ যেহেতু সময় যেহেতু অল্প সময় হাতে। হ্যাঁ, আপনি কি শেষ করবেন জনাব আরিফুর রহমান? আমি আমি বিরতিতে এখানে যাব। একটু বলতে চাচ্ছি জি। যে ধরেন প্রশ্ন আমি বোর্ড কর্তৃপক্ষকে একটু জানাতে চাই, মেসেজটা দিতে চাই ছোট যে করে, ধরেন জি। কোনো একটা প্রশ্ন যখন শিক্ষক মডারেশন করে ফাইনাল করে সিলেক্ট করে, সেই প্রশ্ন যদি রুব্রিক্সটা করে দেওয়া হয়, অর্থাৎ শিক্ষক ওখানে বসেই যদি প্রশ্নের সমাধানটা তৈরি করে দেয়, তাহলে উনি ক্যালকুলেশন করতে গিয়ে দেখবেন প্রশ্নের সমাধানটা আসা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটা অবলম্বন করলে তাহলে হয়তোবা এই যে ভুলটা হচ্ছে এই ভুলটা হতো না। অর্থাৎ যে হ্যাঁ, বুঝতে পেরেছি, জি। উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন। আমরা অ্যাডমিশন টেস্ট নিচ্ছি, জি। আমাদের এখানে অ্যাডমিশন টেস্ট ছিল না। জি। তো অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নটা আমরা করি, সেই প্রশ্নটার আনসারটা আবার অন দ্য স্পট যারা করেন প্রশ্নটা তাদের কাছ থেকে অন দ্য স্পট বসে আমরা নিয়ে নিই। তাহলে এখানে যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনাও থাকে, আমি আনসার অন দ্য স্পট আনসারটা সলিউশনটা সাথে সাথে হয়ে গেল আর কি। অনেক ধন্যবাদ অধ্যক্ষ আরিফুর রহমান। কথা বলতে চাচ্ছি, আরেকটু আমাকে 30 সেকেন্ড একটু সময় আচ্ছা, আরেকটু প্লিজ, কথা হ্যাঁ, বলতে শেষ চাচ্ছি। করুন, জি। সেটা হলো যে ধরেন যে সিলেবাস যেটা বলা হয়েছে, আসলে আমাদের যে সৃজনশীল পদ্ধতি, এই পদ্ধতিটা করা হয়েছিল শিক্ষার্থীকে মুখস্থ পড়া থেকে বের করে এনে সে বুঝে বুঝে পড়ালেখা করবে। জি।
তো সেই ক্ষেত্রে যে ধরেন অনেকটা গল্পের মতোই, সে এই কন্টেক্টটা পুরো বিষয়বস্তুটা ভালো করে পড়বে, যেখানে সে পারবে না শিক্ষকের সহযোগিতা নেবে, এই সিস্টেমটা। তো এখন এটা হয়ে আসছে কি, যে আমরা বিগত 5 বছরের প্রশ্ন পড়লে ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, এই জিনিসটা এতদিন ছিল। এইটাই। এখন যেটা করা হয়ে যাচ্ছে যে আসলে না, প্রশ্ন 5 বছর না, একটা বিষয়বস্তু সম্পর্কে ধরেন যখন ইন্টারমিডিয়েটের জন্য একটা কারিকুলাম তৈরি করা হয়, ওই সাবজেক্টের কিন্তু সবকিছু শিক্ষার্থী শিখতে হবে, নাহলে কিন্তু আরেকটা ঘাটতি তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য কারিকুলাম বয়সের বুঝতে পারছি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমার কাছে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, আপনার কাছে কৃতজ্ঞতা, এবং সব মন্দিরের একটা ভালো দিক আছে। এখনকার এই প্রেক্ষাপটটার কারণে আমরা হয়তো গলতগুলো নিয়ে একটু ঢালাওভাবে আলোচনা করতে পারছি। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। মোহাম্মদ আরিফুর রহমান, উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।